আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আরেকটি ক্লাস শুরু করছি। আহ এই ক্লাসটি রেডিও অ্যান্ড টেলিভিশন প্রোগ্রাম প্রেজেন্টিং নিয়ে। আমরা গতদিন যে পড়াটা পড়ছিলাম অর্থাৎ আ ইন্টারভিউইং পড়ছিলাম। ইন্টারভিউ এর ধরন, প্রকরণ পড়েছি। আমরাও আজকে ইন্টারভিউই পড়ব। কিন্তু ইন্টারভিউটার একটু স্টাইলটা আলাদা হবে। অর্থাৎ ইন্টারভিউ বেইসড যে শো গুলো হয়, যাকে আমরা টক শো বলে থাকি নরমালি, সেই টক শো কেন্দ্রিক আমাদের আজকের পড়াশোনা। তো আজকের এই পড়াশোনায় ঢোকার আগে আমি একটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করতে চাই। স্লাইডটা এখানে। এই স্লাইডটা হ্যাঁ, আপনারা কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তো এই স্লাইডটা একটু শেয়ার করা। এই স্লাইডটা গতদিনও আমরা একটু দেখেছি। এর মধ্যে নতুন করে অনেক উপাদান ঢুকেছে। তো সেটা নিয়ে আলোচনা করার আগে, সেটা নিয়ে আলোচনা শুরু করার আগে আ ছোট্ট দুটো বিষয়, যে দুটো বিষয় নতুন করে আমি এড করেছি সেটা একটু আপনাদের শেয়ার করি। আ এখানে বলা হচ্ছে ২ টো বিষয়। ২ টো বিষয়। এইটা সংবাদ সাক্ষাৎটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে এডওয়ার্ড প্রাইস বেল, এটা কেন লাফালাফি করছে? হ্যাঁ। এডওয়ার্ড প্রাইস বেল যিনি শিকাগো ডেইলি নিউজ এর একজন সাংবাদিক ছিলেন। তিনি একটা চমৎকার কথা বলেছেন। সেই কথাটার কোটটা এখানে আছে। সেই কোটটা কি? সেই কোটটাতে বলা হচ্ছে, আমার ল্যাপটপে কোনো একটা ঝামেলা হয়েছে। লাফালাফি করছে। আচ্ছা। সেখানে কি বলা হচ্ছে? সেখানে তিনি বলছেন, সাংবাদিকতায় সাক্ষাৎকার হচ্ছে একটি বিশেষ হাতিয়ার। সাক্ষাৎকার বিশেষজ্ঞ, জ্ঞানী, গুণী ও তথ্য সমৃদ্ধ মানুষের সাথে সাধারণ মানুষের জ্ঞানের সেতু বন্ধন রচনা করে। এডওয়ার্ড প্রাইস বেল। আমি আবারও বলছি লাইনটা। সাংবাদিকতায় সাক্ষাৎকার একটি বিশেষ হাতিয়ার। সাক্ষাৎকার বিশেষজ্ঞ, জ্ঞানী, গুণী ও তথ্য সমৃদ্ধ মানুষের সাথে সাধারণ মানুষের জ্ঞানের সেতু বন্ধন রচনা করে। এটা এডওয়ার্ড প্রাইস বেল তিনি এই কথাটি বলেছেন। কথাটা আসলেই যৌক্তিক। আমরা যখন আসলে আ সাক্ষাৎকার নিই বা সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান করি, টক শো করি, তখন কিন্তু একজন মানুষের সাথে আরেকজন মানুষের জ্ঞানের সেতু বন্ধন রচনা হয়। যদিও কিছু টক শো বা কিছু সাক্ষাৎকার বা কিছু অনুষ্ঠান মনে হয় যে কাউকে আমরা রিমান্ডে নিয়ে এসেছি। অর্থাৎ কাউকে আমরা সওয়াল-জবাব করার জন্য নিয়ে এসেছি। সেটাও যেমন হয়, কিন্তু আবার একই সাথে কিন্তু একটা জ্ঞানের একটা সেতু বন্ধন রচনা হয়। আপনারা যদি যে শোটি অর্থাৎ যে আ খালেদ মহিউদ্দিন সাহেবের যে শোটি আমি আপনাদেরকে দিয়েছি আ আপনাদের 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 আ পেইজে, সেটা যদি একটু দেখেন, ওখানে মাননীয় আ সাবেক মন্ত্রী ছিলেন, তথ্যমন্ত্রী ছিলেন, সাবেক তথ্যমন্ত্রী ছিলেন। আর আরেকজন কে যেন ছিলেন? আরেকজন মনে হয় আসিফ নজরুল সাহেব ছিলেন। আসিফ নজরুল স্যার, হ্যাঁ। হ্যাঁ, আসিফ নজরুল সাহেব। আপনারা যদি এই ২ জনের বক্তব্য যদি ভালো করে শোনেন তাহলে খেয়াল করে দেখবেন, এখানে যে মূল কথাটি বলা আছে যে জ্ঞানের সেতু বন্ধন তৈরি হওয়া। এই ২ জন মানুষের কথা শুনলে কিন্তু আপনার এই জ্ঞানের সেতু বন্ধনটি রচনা রচনা বা রচিত হয়। আরেকটি কোট একটু আপনাদেরকে পড়ে শোনাই। এটা বলছে এমিন লুডউইক। এমন লুডিক বলছে, "সাক্ষাৎকার হচ্ছে সুশোভিত, আকর্ষণীয় ও আনন্দদায়ক বিষয়।" এটা এমিল লুডউইকের কথা। আচ্ছা, এই কথাটি বেশিভাবে কার্যকর হচ্ছে পার্সোনালিটি ইন্টারভিউ বা পার্সোনালিটি বেসড টক শো গুলোতে। বাংলাদেশে পার্সোনালিটি বেসড শো কিন্তু খুব কম হয়। কিন্তু ইউরোপ, আমেরিকাতে পার্সোনালিটি বেসড শো প্রচুর শো হয়। অর্থাৎ কোন ব্যক্তির জীবন, কোন ব্যক্তির অর্জন, কোন ব্যক্তির নানা কিছু এবং সেক্ষেত্রে তারা শুধুমাত্র তাদের দেশই নয়, সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সারা বিশ্বের গুরুত্বপূর্ণ মানুষ তাদের কিন্তু ইন্টারভিউ বা পার্সোনালিটি বেসড ইন্টারভিউ কিন্তু বা শো কিন্তু সম্প্রচার হয়। আমরা মার্চ মাসে আসি। আপনারা জানেন আমরা গতকালই ৭ই মার্চ পার করেছি। ১৯৭১ সালে যখন দেশ স্বাধীন হলো, তারপরেই ৭২ সালের জানুয়ারি মাসেই ডেভিড ফ্রস্ট, যখন তিনি আমেরিকার একটা টেলিভিশন চ্যানেলে তিনি যখন কর্মরত ছিলেন, ডেভিড ফ্রস্ট কিন্তু বাংলাদেশে এসেছিলেন। এবং আপনারা দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ইন্টারভিউ আছে ডেভিড ফ্রস্টের সাথে। যে বঙ্গবন্ধু গাড়িতে করে যাচ্ছেন, বঙ্গবন্ধু বসে আছেন, তার সাথে কথা বলছেন। এটা ২ টা পার্টে পাওয়া যায় YouTube এ, হ্যাঁ? এবং সেটা কিন্তু আসলে এই কথাটি আরকি, হ্যাঁ? সুশোভিত, আকর্ষণীয় এবং আনন্দদায়ক বিষয় হিসেবেই কিন্তু সেখানে আ সম্প্রচারিত হয়েছে। ২ টো বিষয়। এখানে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের অর্জনগুলোর কথা যেমন হয়েছে, আবার এর মধ্যে ঐতিহাসিক নানা তথ্য উপাত্তও কিন্তু সেখানে
সেখানে অ্যাকোমোডেট হয়েছে বা সেখানে উঠে এসেছে। আমি আরেকটু সামনের দিকে যাই। এটাও একটা নতুন স্লাইড আপনাদের জন্য তৈরি করা। এটা আমার সার্বিকভাবে স্লাইডটা তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টা এড করা হয়েছে। এটা মনে হয় গতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম কিনা জানি না। তো এটা তার যদি বলেও থাকি আমাকে একটু থামাবেন। মনে হয় বলিনি। একটু বলে রাখি সাক্ষাৎকার অর্থাৎ সংবাদ সাক্ষাৎকার যে ৩ প্রকার সাক্ষাৎকারের কথা আমরা জানি যে অপিনিয়ন, ইনফরমেশন এবং পার্সোনালিটি। এই যে সংবাদ সাক্ষাৎকার, এই সংবাদ সাক্ষাৎকারের ইতিহাসটা এখানে ছোট্ট করে বলা আছে। সংবাদ সাক্ষাৎকারের ইতিহাস পড়তে গেলে আমাদের ১ম এ যে ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে তার নাম হচ্ছে জেমস গর্ডন বেনেট। তাকে বলা হয় সংবাদ সাক্ষাৎকারের স্রষ্টা, জনক। জেমস গর্ডন বেনেট। তিনি কি করেছিলেন? তিনি ১৮৩৬ সালে তার সংবাদপত্রে ১ম একটা সাক্ষাৎকার প্রকাশিত করেছিলেন। সাক্ষাৎকারটি কি বিষয়ক ছিল? সাক্ষাৎকারটি ছিল হচ্ছে রোজিনা টাউনসেন্ড নামে একজন ভদ্রমহিলা। তাকে তিনি ইন্টারভিউ করেছিলেন। তাকে তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন একটা খুনের ঘটনার প্রেক্ষাপটে। একটা খুনের ঘটনা খতিয়ে দেখার জন্য বা খুনের ঘটনা সম্পর্কে আরো তথ্য পাওয়ার জন্য। আর এটি ১ম প্রকাশিত হয়েছিল নিউ ইয়র্ক হেরাল্ড পত্রিকাতে। এটা হচ্ছে সংবাদ সাক্ষাৎকারের একটা ইতিহাস। এই ইতিহাসে বলা হচ্ছে জেমস গর্ডন বেনেট যিনি হচ্ছেন এর স্রষ্টা। এটা ১৮৩৬ সালে ১ম প্রকাশিত হলো। রোজিনা টাউনসেন্ড নামক ভদ্রমহিলা যাকে ১ম সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, যার ১ম সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এবং প্রকাশিত হয়েছিল নিউ ইয়র্ক হেরাল্ড পত্রিকাতে। আমি একটু সামনের দিকে আসি। এই এইটা হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। আমাদের মূল আলোচ্য বিষয় কি? যে প্রিপারেশন ফর দ্য টিভি ইন্টারভিউ অর টিভি শো বা টক শো আমরা বলছি। আপনি যখন একটা টিভিতে শো করবেন, টিভিতে ইন্টারভিউ নিবেন, লম্বা ইন্টারভিউ অথবা টেলিভিশনে আপনি শো করবেন, টক শো করবেন, ইন্টারভিউ বেসড শো করবেন, তখন আপনার প্রিপারেশন কেন প্রয়োজন? আপনি প্রিপারেশনটা কেন নেবেন? আপনার প্রিপারেশনটার গুরুত্ব কি? ওকে? সেটা নিয়ে আমাদের মূল আলোচনা। আমি এই বইটা থেকে মূলত আপনাদের আজকের লেকচারটা তৈরি করেছি, আজকের পড়াশোনা বিষয় তৈরি করেছি। এই বইটার মধ্যে খুব স্পষ্ট করে বলা আছে যে, আ আপনি যখন ইন্টারভিউ করতে যাবেন বা ইন্টারভিউ নিতে যাবেন, তখন প্রস্তুতি ছাড়া প্রস্তুতি ছাড়া প্রস্তুতি ছাড়া এটা করতে যাওয়াটা একেবারেই বোকামি, হ্যাঁ? আপনাকে প্রস্তুতি আপনাকে প্রস্তুতি নিতে হবে খুব ভালো করে, হ্যাঁ? প্রস্তুতি ছাড়া আপনি যদি টক শো করতে চান তাহলে আপনি বিপদে পড়তে পারেন। এখন কোন ধরনের প্রস্তুতি আমাদেরকে নিতে হয়? কোন ধরনের বিষয়গুলো আমাদেরকে কাজ করতে হয়? আমি এই আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে একটা 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 ঘটনার প্রবাহ বলি। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেলিভিশন টক শো ছিল বা টেলিভিশন ইন্টারভিউ বেসড শো ছিল হচ্ছে আজকের বাংলাদেশ। যদিও সেটা এখন আর সেই পর্যায়ে নেই। এই শোটা করতেন খালেদ মহিউদ্দিন, আপনারা তাকে চেনেন। আপনাদের জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে এই শোটা কিন্তু খালেদ মহিউদ্দিন একাই করতেন না। খালেদ মহিউদ্দিনকে আপনারা শুধু স্ক্রিনে দেখতেন। যে তিনি স্ক্রিনে আছেন, স্ক্রিনে থেকে আলোচনা হচ্ছে, স্ক্রিনে থেকে তিনি শোটা পরিচালনা করছেন। সেটা সেখানে আছে। কিন্তু মনে রাখা প্রয়োজন যে এই শোটার পেছনে কিন্তু একটা বড় রিসার্চ টিম ছিল। একটা বড় রিসার্চ টিম ছিল। যে রিসার্চ টিমটি নানা তথ্য উপাত্ত এক জায়গায় করত। যে রিসার্চ টিমটি এই শোটার টোন সেটআপ করত এবং যে রিসার্চ টিমটি যখন শো চলা মাঝখানের সময় পর্যন্ত বা শো চলাকালীন শো চলছে এমন সময়েও খালেদ মহিউদ্দিনকে শোটাকে যথাযথ করার জন্য ইনপুট দিত। তার মানে হচ্ছে তিনি থাকতেন সামনে, তার পেছনে আরো ৬ থেকে ৮ জনের একটা টিম থাকত। যে টিমটা এই শোটার রিসার্চ নিয়ে, এই শোটার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করত। অর্থাৎ একটা ইনটেনসিভ প্রিপারেশন কিন্তু এর শোর পেছনে থাকতো। ব্যাপারটা এমন নয় যে খালেদ মহিউদ্দিন বাসা থেকে আসতেন, কয়েকটা কাগজ হাতে নিলেন আর স্টুডিওতে ঢুকে গেলেন। ব্যাপারটা কিন্তু তা নয়। শোটা হতো রাত ১০টায়, কিন্তু তার কাজ কিন্তু শুরু হতো দুপুরের পর থেকেই এবং এই যে ৬-৭ ঘন্টা, এই ৬-৭ ঘন্টা কিন্তু একটা ইনটেনসিভ
একটা ইন্টেনসিভ গ্রাউন্ড ওয়ার্ক, একটা ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক চলতো এই শোটাকে যথাযথ করার জন্য, এই শোটাকে সুন্দর করার জন্য। এবং সেই প্রস্তুতি কিন্তু খালেদ মহিউদ্দিন সাহেব নিতেন। ওকে। এখন আসেন, আপনি টেলিভিশন ইন্টারভিউ শোতে বা টক শোতে আপনি কোন, কোন বিষয়গুলোতে প্রস্তুতি নিবেন? কোন, কোন বিষয় মাথায় রেখে আপনি প্রস্তুতি নিবেন? ১ম বিষয়কে বলা হয় নেমস। অর্থাৎ একটা শোতে আপনাকে কারো নাম বলতে হবে। ধরেন একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে টিআই থেকে, হ্যাঁ? টিআই মানে হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। আর টিআইবি মানে হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এখন টিআই, যেটা জার্মানির বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান, টিআই এর প্রধানের নাম কি? এটা কিন্তু আমি এখন ভালো করে জানি না। ওকে? হয়তো কোন একটা রিপোর্ট কেন্দ্রিক টিআই এর প্রধানের নাম ভালো করে বলা হয়েছে। এখন এই নামটা আপনাকে তো শুদ্ধ করে উচ্চারণ করতে হবে। ধরে নেন সেই ব্যক্তি একজন জার্মান। জার্মান ব্যক্তির নামের উচ্চারণটা কি হবে? হ্যাঁ? আপনারা জানেন আপনার জার্মান এবং ফরাসি এই ২ নামের উচ্চারণের ইংরেজি উচ্চারণের মধ্যে তারতম্য থাকে আরকি, হ্যাঁ? যেমন আমি একটা কাজ করেছিলাম, সেটাতে সমস্যায় পড়েছিলাম। যেমন আ আমি একটা আমার বইয়ে একটা লিখায় রেখেছিলাম মিশেল লরেন্ট, এরকম লিখা আরকি, হ্যাঁ? লরেন্ট। কিন্তু লরেন্টকে ফরাসিরা উচ্চারণ করে লরা। ওকে? তারা বলবে মিশেল লরা। তো এই হচ্ছে ঘটনা প্রবাহ। তো কোন বিষয় ক্লাস নিবা? আচ্ছা। আপনাদের ম্যাডাম দুষ্টামি করছে। আসেন ম্যাডাম আসেন। ওহ! ওহ গড! সরি। আচ্ছা, তাহলে ১ম কি? ১ম হচ্ছে যে আপনাদেরকে নামগুলো ভালো করে জানতে হয় বা বুঝতে হয়। ঠিক আছে? তারপরে কি করতে হয়? ওই যে বিষয়ে আপনি আলাপ করবেন, যে বিষয়ে আপনি কথা বলবেন, সে বিষয়ের কনটেক্সট, ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রি এবং সে সংক্রান্ত কোনো আইন কানুন বা বিধি নীতিমালা আছে কিনা, সেই বিষয়গুলো আপনার ভালো করে জানতে হয়। কারণ যেহেতু এগুলো দলিল, এই বিষয়গুলো যদি আপনি ভুল বলেন তাহলে 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 আপনার টক শোতে বা আপনার আলোচনায় বিষয়টা খুবই নেতিবাচকভাবে দেখা দেয়। তারপরে কি হয় স্ট্যাটিস্টিক্স, মানে হচ্ছেন পরিসংখ্যান। আপনি 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 আপনার টক শোতে যদি কোন পরিসংখ্যান তুলে ধরতে চান, অনেক সময় পরিসংখ্যান তুলে ধরতে হয়। সেই পরিসংখ্যানগুলো যথাযথভাবে তুলে ধরার জন্য, সেই পরিসংখ্যানগুলো যথাযথভাবে আলোচনা করার জন্য আপনাকে এটা ব্যবহার করতে হয়। তারপর কি কোটস, ধরেন কেউ কিছু বলেছেন, কেউ কিছু কোট করেছেন। সেই কোট গুলো নিয়ে আপনাকে কাজ করতে হয়। সেই কোট গুলো যথাযথভাবে বলার জন্য হাতে রাখতে হয়। যথাযথভাবে বলার জন্য আ হাইলাইটার দিয়ে মার্কিং করতে হয়। যেগুলো ঠিকভাবে যাতে বলা যায়। তারপর বলা হয় কি কোয়েশ্চেনস, আপনি কোন কোয়েশ্চেনস করবেন আপনার গেস্টদের। এই কোয়েশ্চেন এর সবচাইতে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কোনটা? সেই কোয়েশ্চেনটা যাতে মিস না হয়, সেজন্য সেই কোয়েশ্চেনটা যথাযথভাবে লিখে হাতে রাখতে হয়। তারপর কি টোন অর ফিলোসফি অফ দ্যা শো। প্রত্যেকটা শোর একটা টোন থাকে, ফিলোসফি থাকে। আপনারা যখন গণজাগরণ মঞ্চের উত্থান দেখেছেন, গণজাগরণ মঞ্চের উত্থানের সময় সকল টেলিভিশন টক শোর একটা টোন ছিল। একটা সেটআপ করা একটা টোন ছিল। সেই টোনটার ব্যাপারে আপনারা সবাই জানেন। বর্তমান সময়ে আপনি যদি ডয়েচে ভেলের খালেদ মহিউদ্দিন জানতে চাই, এই শোটা যদি দেখেন আপনি, এই শোতে দেখবেন বাংলাদেশের নানা বিষয়ে, বিশেষ করে মুক্ত মত, হ্যাঁ? মত প্রকাশের স্বাধীনতা, এই সবকিছু বিষয়ে জার্মানদের বা ডয়েচে ভেলের একটা অবস্থান আছে। সে অবস্থানটা যথাযথভাবে তুলে ধরার জন্য, সে অবস্থানটা যথাযথভাবে আলোচনা করার জন্য, যথাযথভাবে আলোচনা করার জন্য আ একটা টোন সেট করতে হয় বা টোন থাকে। সেই টোনটাকে নিয়েই আসলে কাজ করতে হয়। তারপর কি বলা হয়? আউটকাম অফ দ্যা শো। প্রত্যেকটা শোর একটা আউটকাম থাকে। আপনি খেয়াল করে দেখবেন ডয়েচে ভেলেতে যে গেস্টরা আসেন এবং তারা যখন শোটা করেন, শো করার পরেই সেই শোতে কি আলোচনা হলো, সেই আলোচনার উপর ভিত্তি করে আবার নিউজ হয় ডয়েচে ভেলের অনলাইনে। আবার সেই শোটা থেকে ছোট্ট করে ক্লিপিংস কেটে সেটা ব্যবহার করা হয়। আলাদা করে যাতে কোনো একটা বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তি, সাবেক আমলা, সাবেক মন্ত্রী বা অন্য কেউ তার মতামত মতামত যথাযথভাবে জানা যায় এবং তার মতামতটা সেখানে প্রতিফলিত হয়। তো মূলত এই এই বিষয়গুলো এনশিওর করার জন্য আমাদেরকে টক শোর জন্য বা শোর জন্য যথাযথভাবে প্রস্তুতি নিতে হয়।
এই বিষয়গুলো হচ্ছে প্রস্তুতির কনটেন্ট। এই বিষয়গুলো যখন আমি জানবো, এই বিষয়গুলো জানার জন্য আমাকে প্রস্তুতি নিতে হয় বা নিতে হতো। আমি একটু সামনের দিকে আসি। এখানে দেখেন এখানে দেখেন একটা আছে প্রিপারেশন ফর দ্য টিভি ইন্টারভিউ অর টক শো। এই টক শোর এখানে এ এই এই 2nd ফেজে আমি বলছি আপনাদেরকে যে কেন আপনি প্রিপারেশন নেবেন। তার এই আলোচনাটা আমি আবারও বলছি আমাদের আলোচনাটা হচ্ছে এই বইটা থেকে। এই বইটার পেজ নাম্বার আমি বলে দেব আপনাদেরকে। সেখানে বলা হচ্ছে, "টোটালি আনপ্রিপেয়ার্ড শো ইজ রিস্কি। ইন্টারভিউ" এটা হবে ৩ নাম্বার। সরি, এটা হবে ৩ নাম্বার। হ্যাঁ। টোটালি আনপ্রিপেয়ার্ড শো ইজ রিস্কি। আপনি যদি কোন শো করতে যাবেন, এই শোতে যদি আপনি পুরোপুরি আনপ্রিপেয়ার্ড থাকেন, আপনার যদি প্রিপারেশন না থাকে, সেটা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। আপনি হয়তো নাম ভালো করে বলতে পারবেন না, আপনি কোড ভালো করে বলতে পারবেন না, আপনি আইন ভালো করে বলতে পারবেন না, আপনি আইনের ধারা সম্পর্কে ভালো করে বলতে পারবেন না, আপনি ভালো করে কোয়েশ্চেনস করতে পারবেন না। একই সাথে হতে পারে যে আপনার শোর টোনটা কি সেটা আপনি ধরতে পারবেন না। আবার হতে পারে যে, যে সকল গেস্ট আপনাদের সাথে আছে সেই গেস্টদেরকে আপনি রিড করতে পারবেন না। তো এই বিষয়গুলো যখন আপনি পারবেন না, তখন কিন্তু আপনার শোটা ভালো হবে না। অর্থাৎ শোটাতে আপনার রিস্কি এলিমেন্ট বেশি চলে আসবে এবং শোটা ব্যর্থতায় পরিবেশিত হবে। ২ নম্বরে বলা আছে, "ইন্টারভিউই লাইকলি টু বি টু মাচ টকেটিভ।" আমরা তো বাঙালিরা এমনিতেই বেশি কথা বলি। আমাদের তো কথা বলার প্রবণতা বেশি। বলা হচ্ছে ইন্টারভিউই অর্থাৎ যার আপনি ইন্টারভিউ করছেন, হতে পারে আপনি যদি ভালো করে প্রিপারেশন না নেন, এই ব্যক্তিটা বা যাকে আপনি নিয়ে আসছেন টক শোতে, তিনি বেশি মাস টকেটিভ হতে পারেন। তাকে যে কন্ট্রোল করা প্রয়োজন, তাকে যে থামানো প্রয়োজন, ঠিক আছে? তাকে যে বিভিন্ন জায়গায় পজ দেওয়ানো প্রয়োজন, এটাও একটা আপনার প্রিপারেশন এর অংশ। যদি আপনি সেটা না করেন তাহলে আপনার শোটা আ খারাপ হতে পারে বা শোটার ফলাফল ভালো নাও হতে পারে। আবার কি হতে পারে? এই শোটার মধ্যে এম্বারাসিং কোন সিচুয়েশন ঘটতে পারে। যদি আপনি প্রিপারেশন না নেন। যদি আপনি প্রিপারেশন না নেন তাহলে এই শোটার মধ্যে আপনার এম্বারাসিং কিছু ঘটনার প্রবাহ ঘটতে পারে। আপনি বিব্রত হতে পারেন। আপনিও বিব্রত হতে পারেন। যাকে আপনি প্রশ্ন করছেন তিনিও বিব্রত হতে পারেন। হতেই পারে আপনাকে বলে ফেলতে পারে টক শোর গেস্ট যে, "আপনি তো কিছুই জানেন না।" এটা বাংলাদেশে অনেক টক শোর ক্ষেত্রে হয়েছে। যে যিনি টক শো হোস্ট করছেন তিনিই বলছেন যে আ তাকেই বলা হচ্ছে যে, "আপনি তো কিছুই জানেন না।" তো যখন গেস্ট এসে হোস্টকে বলবে যে, "আপনি তো এ বিষয়ে কিছুই জানেন না।" এটা অবশ্যই একটা অপমানজনক বিষয়। এটা অবশ্যই একটা অপমানজনক বিষয়। তো এই অপমানজনক বিষয় থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রিপারেশনটা নিতে হবে। আরেকটা কি? সেটা হচ্ছে কোন কারণে শোটার মধ্যে একটা গতি থাকতে হয়। যেকোনো শোর মধ্যে যেকোনো ইন্টারভিউ শো, টক শোর মধ্যে একটা গতি থাকতে হয়। এই গতিটা অনেক সময় আপনি বিভিন্ন গেস্টের কাছ থেকে নাও পেতে পারেন। যার ফলে এই পুরো বিষয়টা একটা প্লেইন ডাল হতে পারে। এই পুরো বিষয়টা একটা প্লেইন মানে একেবারেই যাকে আমরা বলব যে সাদামাটা এবং আ কি বলা যায় যাচ্ছে তাই টাইপের প্লেইন। প্লেইন বলতে আমি এখানে বোঝাচ্ছি যে একেবারেই একেবারেই আ একেবারেই আ একেবারেই যেমন তেমন আরকি, হ্যাঁ? মানে একটা শো জাস্ট খালি হচ্ছে এমন, হ্যাঁ? মানে আমি আমার সাইকেল এত ঠিক করে ফেলেছো সিটটা নিচে না আমি আম সিটটা নিচে থাকবে হ্যাঁ, নিচে থাকবে রেখে এত করে ফেলেছো দাঁড়াতে পারে না আচ্ছা ঠিক করে দেব বাবা, ঠিক করে দেব। হ্যাঁ, এখন করে দেখান ঠিক করে দেব। হ্যাঁ। আবার কেন আমি ক্লাসটা নিই বাবা, ঠিক করে দেব। হ্যাঁ। এক্ষুনি তুমি মানা এক্ষুনি এটাকে ঠিক করো দিনা একটু নাও একে। হ্যাঁ, বাবা যে স্কুলটা একটু দাও আমি ঠিক করে দেব বলেছি, আমি ঠিক করে দেব। উফ! দিনা একটু নাও না একে। বাবা আমি তোমার সাইকেল ঠিক করে দেব বলেছি। হ্যাঁ। এত এত ঠিক করে ফেলেছো আমার সাইকেল আচ্ছা ঠিক করে দেব। দেরি করলা কেন হুম, হুম, হুম। এত ঠিক ওঠো। করতে আমাকে কে বলেছে আচ্ছা ঠিক আছে। সরি বাবা ভুলে গেছি। আমার কাম করে ভুলে গেছি। দিনা একটু এই ফ্যানটা দাও তো, আমার ফ্যানটা দাও তো। আমি যেমন ছিল ঠিক তখন একদম পারফেক্ট ঠিক আছে। সরি বাবা ভুল হয়ে গেছে।
ভুল হয়ে গেছে। সেটিংটা টাইপ করে দিলে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো কিছু, কিছু ক্ষেত্রে এই শোটা খুবই ডাল হয়, হ্যাঁ? খুবই ডাল হয়, প্লেন হয়। তো সেখান থেকে বাঁচার জন্য বা আ সেখান থেকে তো সেখান থেকে মুক্ত পাওয়ার জন্য আসলে আ আ প্রিপারেশনটা খুব প্রয়োজন একটা শোর বিষয়। এবং এজন্য অনেক শোর ক্ষেত্রে ইউরোপ আমেরিকার বইগুলোতে বলা হয় যে একটা শো যথাযথ করার জন্য, একটা শো একেবারে পারফেক্টলি শেষ করার জন্য আ প্রি ইন্টারভিউ করতে হয়। অর্থাৎ শোতে ঢোকার আগে যার শোটা করা হবে, যাকে নিয়ে কাজ করা হবে, যার ইন্টারভিউ করা হবে, যার টক শো করা হবে, তাকে নিয়ে একটা ১০-১৫ মিনিটের একটা প্রি ইন্টারভিউ বা মানে রিহার্সাল টাইপের আরকি, হ্যাঁ? এমন টাইপের করা হয় যেটা শোটাকে যথাযথ করার জন্য খুবই হেল্প করে। আমরা একটু আরেকটু সামনের দিকে আসি। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? দীপু আমার কথা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন কি জি আপনারা? স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা। আমি একটা টিভি শোর কথা আপনাদের এখন বলতে চাই। এই ভদ্রমহিলা খুবই জাদরেল ভদ্রমহিলা। তিনি খুবই চমৎকার শো করেছেন এবিসিতে, এবিসি নিউজে। তো ইনার নাম হচ্ছে বারবারা ওয়াল্টার, হ্যাঁ? বারবারা ওয়াল্টার বারবারা ওয়াল্টারকে এখানে দেখা যাচ্ছে এবিসি নিউজে। তার কো-অ্যাঙ্কর হিসেবে তিনি আছেন। তিনি প্রায় ৫০ বছরের বেশি টেলিভিশন সাংবাদিকতায় কাজ করেছেন। তো বারবারা ওয়াল্টার সম্পর্কে বলতে হয়, তিনি একজন খুবই সাকসেসফুল টিভি ইন্টারভিউয়ার্স। তিনি চমৎকার ইন্টারভিউ করেছেন। তিনি ব্রডকাস্ট জার্নালিস্ট, টেলিভিশন হোস্ট, অথর। তিনি এবিসিতে চাকরি করেছেন, আমেরিকান ব্রডকাস্টিং কর্পোরেশনে। যেটা মনে হয় আপনারা জানেন, এই টিভিটা মনে হয় ১৯৪৭ সালে ১ম অন এয়ার এসেছিল, হ্যাঁ? অনেক পুরাতন একটা টিভি চ্যানেল। তো তিনি যে শো গুলো করতেন, সেই শো গুলোর মধ্যে অন্যতম ছিল টুডে, দ্য ভিউ, 2020 অ্যান্ড এবিসি ইভনিং নিউজ। এগুলো তিনি করতেন বারবারা ওয়াল্টার। বারবারা ওয়াল্টার একটা ছোট্ট ক্লিপিংস আমরা দেখব একটু পরে। তো বারবারা ওয়াল্টার এটা আপনাদের ২৭০ পেজ রাইটিং ফর টেলিভিশন, রেডিও অ্যান্ড নিউজ, এই বইটাতে তিনি লিখেছেন। তো বারবারা ওয়াল্টার সেখানে বলছেন, "In opinion, information and personality interview, she is so confident and comfortable for her intensive research and preparation." এটা বারবারা ওয়াল্টার সম্পর্কে বলা হচ্ছে। আয় বাবা এক্ষুনি ঠিক করে যে বলছি আমি ক্লাস থেকে উঠেই ঠিক করে দিচ্ছি। আপনি নামিয়ে দিচ্ছি বাবা। তোমারটা সাইকেলটা তো ঠিক করে দিয়েছি, তাই না? ঠিক করে নিয়ে ঠিক করছো কেন আর সব ঠিক করে দিবো, সব ঠিক করে দিবো। না ঠিক করে দিয়েছো ভালো ঠিক করে দিয়েছি এটা উঁচু করে দিয়েছি এটা উঁচু করে দিয়েছো কেন আচ্ছা উঁচু করে দিব না, নামিয়ে দিই। এক্ষুনি নামাও দাও দাঁড়াও, কি ক্লাস নিচ্ছি বাবা, এখানে বকা দিবে, হ্যাঁ? না দিলে দিলে দাও আচ্ছা দিচ্ছি। এক্ষুনি দাও আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। তাহলে আমাকে বাবা তাহলে আমাকে স্ক্রুটা দাও স্ক্রুটা আচ্ছা আমি দিচ্ছি, তুমি তাহলে আমি একটা স্ক্রুটা দিলে আচ্ছা এই যে করে দাও আচ্ছা তুমি নামো একটু, তুমি নামো। আগে স্ক্রুটা দাও প্লিজ একটু ১ মিনিট, হ্যাঁ? একটু ১ মিনিট, ১ মিনিট। দীপু আমার রেকর্ড হচ্ছে কিন্তু। ছেলেটা একটু, ওর সাইকেল ঠিক করা হয়েছে। ও খুবই দুষ্টুমি করছে আরকি, হ্যাঁ। হুম, একটু তারপরে আমি আবারও আসি। তো বারবারা ওয়াল্টার সম্পর্কে বলা হচ্ছে, তার পুরো নাম বারবারা জিল ওয়াল্টার, হ্যাঁ? জিল ওয়াল্টার। তো বারবারা জিল ওয়াল্টার সম্পর্কে কি বলা হচ্ছে? যে তিনি একজন খুবই সফল একজন ইন্টারভিউয়ার ছিলেন টেলিভিশন হিস্ট্রিতে। ইউরোপ, আমেরিকাতে তার বিশেষ খ্যাতি। তো তিনি কেন এত ভালো কাজ করতে পারতেন, হ্যাঁ? তার সম্পর্কে বলা হয়েছে, "ইন অপিনিয়ন, ইনফরমেশন অ্যান্ড পার্সোনালিটি ইন্টারভিউ।" তিনি যখন অপিনিয়ন ইন্টারভিউ নিতেন তার শোতে, তিনি যখন ইনফরমেশন ইন্টারভিউ নিতেন তার শোতে, তিনি যখন পার্সোনালিটি ইন্টারভিউ নিতেন তার শোতে, বলা হচ্ছে তার সম্পর্কে, "শি ইজ সো কনফিডেন্ট অ্যান্ড কমফোর্টেবল।" তিনি খুবই আত্মবিশ্বাসী এবং সহজাত বা খুবই সাবলীল থাকতেন ফর হার ইন্টেনসিভ রিসার্চ অ্যান্ড প্রিপারেশন। তিনি তিনি কেন এত ভালো করতে পারতেন? তার একটা ইন্টেনসিভ রিসার্চ থাকতো। তার প্রিপারেশনটা খুব ভালো থাকতো। তো
তো ফলে এই কথার মাধ্যমেই খুব সহজ করে বোঝা যায় যে আ এটা খুব জরুরি যে আপনি প্রিপারেশনটা ভালো করে ভালো করে নেবেন। আরেকজনের কথা আমি বলি, এনার নাম হচ্ছে ফিলিপ ফিলিস ফিলিস হাইনেস। ফিলিস হাইনেস তিনি প্রোডিউসার ছিলেন। তিনি ব্রডকাস্টিং মিডিয়াতে প্রচুর কাজ করেছেন। দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তো তিনি কি বলছেন যে তার যে গেস্ট থাকবে, তিনি যে শোটা করবেন সেই শো সম্পর্কে তার যে গেস্ট থাকবেন তার সম্পর্কে কি ধরনের প্রিপারেশন নেওয়া হবে? তিনি বলছেন গুড হোমওয়ার্ক, ভালো হোমওয়ার্ক করতে হবে। তাহলে কি করতে হবে? রিডিং অ্যাবাউট দ্য গেস্ট, গেস্ট সম্পর্কে পড়তে হবে। রিডিং হোয়াট দ্য গেস্ট হ্যাজ রিটেন, সেটাও পড়তে হবে গেস্ট কি লিখেছেন। ওকে? তাহলে ১ম টা কি? গুড হোমওয়ার্ক করতে হবে। নাম্বার 1 হোমওয়ার্কের পরেই বলা হচ্ছে রিডিং অ্যাবাউট দ্য গেস্ট, গেস্ট সম্পর্কে পড়তে হবে। তারপর কি বলা হচ্ছে? রিডিং হোয়াট দ্য গেস্ট হ্যাজ রিটেন, গেস্ট কি লিখেছেন সেটাও পড়তে হবে। যেটা বাংলাদেশের চর্চায় খুব কম। আপনারা যদি খালেদ মহিউদ্দিন সাহেবের এই শোটা, যে শোটা আপনাদেরকে আমি যে শোটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এই শোর আগের শোটা ছিল এই ডিএসএ অর্থাৎ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়েও। সেই শোটা যদি আপনারা দেখেন, আমি মনোযোগ দিয়ে দেখেছি। সেখানে খালেদ মহিউদ্দিন সাহেব একটা কোট করেছেন। সেই কোটটা ছিল হচ্ছে, অথবা এই শোর মধ্যেই মনে হয়। এই শোর মধ্যে হতে পারে যে মঞ্জুরুল হাসান বুলবুল, যিনি বাংলাদেশের একজন প্রমিনেন্ট জার্নালিস্ট এবং সাংবাদিক নেতাও বটে। তো তারা যখন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যে সকল মতামত দিয়েছেন, সেই মতামত কোনটাই রাখা হয়নি। সেই বিষয়ে মঞ্জুরুল হাসান বুলবুল সেই দিন পত্রিকায় একটা বড় কলাম লিখেছিলেন। তো সেই কলাম থেকে কিন্তু খালেদ মহিউদ্দিন সাহেব কোট করেছেন। তার মানে হচ্ছে, দেখেন যে আপনার বিষয়টা সম্পর্কে পড়াশোনা করা এটা খুব, খুব জরুরি। এটা খুবই প্রয়োজন। যেটা 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 লাগবেই। তারপর কি বলা হচ্ছে? আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনসেনট্রেশন। আপনি যেটাকে শো করতে চান ভালো করে, সেই শোর জন্য আপনার আন্ডারস্ট্যান্ডিংটা হতে হবে খুবই ক্লিয়ার, এবং আপনার কনসেনট্রেশনটা থাকতে হবে শতভাগ। তো এটা ফিলিস হাইনেসের আহ আলোচনা, তিনি এই বিষয়গুলো উল্লেখ করেছেন। তো এই আলোচনাটা আমি একটু এই পর্যায়ে আপনাদের আমি একটু ছোট্ট একটা ভিডিও দেখাতে চাই। সেটা যদি আপনি দেখতে পারেন, শেয়ার সাউন্ড। আমাকে একটু বলবেন টিপু, সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ? এটা এটা ওকে স্যার। এটা এটা বারবারা ওয়াল্টারের একটা কাজ। আমাকে একটু বলবেন সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা? এটা আমরা ৪-৫ মিনিট দেখবো। তারপর আরেকটা শো দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করব। us to Damascus, and you have not, Mr. President, you have invited us to টিপু, সাউন্ড কি শোনা স্যার যায়? সাউন্ড ক্লিয়ার স্যার। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। স্যার, আমরা ক্লিয়ার। এটা হচ্ছে, আপনারা জানেন বাশার আল আসাদ, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট। তার একটা ইন্টারভিউ করেছিলেন বারবারা ওয়াল্টার। আহ, সেই ইন্টারভিউটা করার ক্ষেত্রে তিনি কিরকম কনফিডেন্স ছিলেন, সেই ইন্টারভিউটা করার ক্ষেত্রে তিনি কিভাবে হোমওয়ার্ক করে গিয়েছিলেন, তার একটা উদাহরণ এই শোটার মধ্যে পাওয়া যায়। এই শোটা মনে হয় 2013 সালে করা। এটা যদি একটু আপনারা দেখেন, তারপরে হয়তো ঠিকঠাক অনেক কিছু বোঝা যাবে। এরপর আমরা 1977 এর একটা শো দেখবো, বারবারা ওয়াল্টারের, যে একজন ইন্টারভিউ হিসেবে টক শো করার ক্ষেত্রে তিনি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেটা সেখানে ফুটে উঠেছে। এবং সেই ইন্টারভিউটি ছিল ফিডেল ক্যাস্ট্রোর। আপনারা জানেন ফিডেল ক্যাস্ট্রো কিউবার অবিসংবাদিত নেতা। পশ্চিমা বিশ্বের সাথে তার অনেক দূরত্ব ছিল, অনেক ধরনের বৈরিতা ছিল। এই ভদ্র মহিলা অর্থাৎ ওয়াল্টার, বারবারা জিল ওয়াল্টার, তিনি ফিডেল ক্যাস্ট্রোকে দুইবার ইন্টারভিউ করার সুযোগ পেয়েছিলেন। একটা 1977-এ আর একটা মনে হয় 1986-এ। ঠিক আছে, এটা একটু দেখি আমরা। Damascus. And, Mr. President, you have invited us to Damascus, and you have not given an interview to the American media since this crisis began. What is it you want us to know? I would like to reiterate what I used to say after 11th of September to every American delegation I met. First of all, I think the American people should know more about what's happening beyond the ocean. Second, the American media, I would like them to tell only the truth about what's happening in the world. And for the American administration, don't look for puppets in the world. Only deal with administration on people that can tell you know about the truth, because what's happening in the world now is taking the world toward chaos.
What we need now is we need to deal with the reality. So the message now is about the reality. Tell me what the reality here is, your country is. What is the reality? It's so complicated. It takes hours to talk Okay, about our then I will ask my So let's be questions. specific. Okay. Not long ago, you were widely seen as a fresh, pragmatic leader, a doctor whose life was in healing people. Now, sir, much of the world regards you as a dictator and a tyrant. What do you say to that? What's important how the Syrian people look at you, not how you look at yourself. So I don't have to look at myself. This is first. Second, it's about the system. You have a dictator and you have dictatorship. There's a big difference between the two. Dictatorship is about the system. We never said we are a democratic country, but we're not the same. We are moving forward in reform, especially during the last 9 months. So I think we are moving forward. It takes a long time. It takes a lot of maturity to be full-fledged democratic country, but we are moving in that direction. For me as a person, whatever I do should be based on the will of the people, because you need popular legitimacy. And this is against dictatorship for a person. But you talk about the support of your people. You did have the support of your people, and then began these demonstrations, which I will discuss in more detail, and crackdowns, and you have people now who don't want you to lead. You don't have the support of your people, of all of your people. You always have people that don't want you to be in that position. That's self-evident. That's normal. You cannot say that having the support of the people or the people support you means something absolute. You talk about the majority, and people are against you. They're not majority yet. When they are majority, you don't have to stay in that position. But you have people who are against you who are protesting every day. It started as a simple, not so simple, but it started. আমি একটু থামালাম এটা। আমাকে বলতে পারেন যে বাশার আল আসাদ সম্পর্কে প্রথমে যে কথাগুলো বলা হলো নিশ্চয়ই এর মধ্যে রিসার্চ ছিল। প্রথমে বলা হলো দিস পারসন ইজ এ ডক্টর, ডাক্তার। আমি আপনাদের সবার কাছে একটা প্রশ্ন করছি যে বাশার আল আসাদ কিসের ডাক্তার ছিলেন বলতে পারেন কেউ? বলা হয় একজন চিকিৎসক কিভাবে স্বৈরশাসক হন, একজন চিকিৎসক কিভাবে কি বলা যায় রক্তপিপাসী হন, একজন চিকিৎসক কিভাবে একটা দেশের গণহত্যাকে শুরুর ক্ষেত্রে ভূমিকা রাখেন। এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে সারা বিশ্বব্যাপী। তো বাশার আল আসাদ তো একজন ডাক্তার হয়ে তিনি কিভাবে ব্রুটাল হন এটা নিয়ে সারা বিশ্বে অনেক আলোচনা আছে। মজার কথা হচ্ছে আপনাদেরকে জানার জন্য বা জিজ্ঞাসা করার জন্য বলছি। বাশার আল আসাদ কিসের ডাক্তার কেউ বলতে পারেন? মাহফুজ, টিপু, চয়ন, রাফসান, ডলি, পেরিকে দেখা যাচ্ছে, সায়দাকেও দেখা যাচ্ছে। তিনি কিসের ডাক্তার ছিলেন কেউ বলতে পারেন? কেউ একজন বলতে পারেন? বাশার আল আসাদ তিনি একজন রাষ্ট্রপতি। হ্যাঁ, চয়ন আপনি ঠিক বলেছেন। তিনি চোখের ডাক্তার। খেয়াল করে দেখেন একজন চোখের ডাক্তার মানেই তো একটা নরম সরম মানুষ হওয়ার কথা, ডাক্তার মানেই তো একটা ভিন্ন ধরনের মানুষ হওয়ার কথা, ডাক্তার মানেই মানবতার প্রতি ডেডিকেটেড হওয়ার কথা, তাই না? একজন চোখের ডাক্তার একজন মানুষ সারা পৃথিবীতে ভীষণ রকম একটা সংঘাতের অন্যতম বড় ধরনের গুরুত্বপূর্ণ অ্যাক্টর হিসেবে ভূমিকা পালন করছেন। এটা সারা বিশ্বেই বিভিন্নভাবে আলোচিত হয়েছে আর কি। হ্যাঁ, সারা বিশ্বেই নানাভাবে আলোচিত হয়েছে। তো সেটা একটা বড় বিষয়। আমরা আরেকটা ভিডিও একটু দেখি। সেটা একটু দেখলে আরেকটি ঘটনা প্রবাহ আমাদের জানার সুযোগ হবে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। Not it was at this time of the day, it was early in the morning. Where did they land from ¿Dónde here? se- And what do you think as you sit here 16 years after the Bay of Pigs? What are your thoughts when
Este lugar venía yo antes de Bahía I de used to Cochillas come to this place before the Bay of y Pigs, continué viniendo and I continue to hasta come hoy después de Bahía de up Cochillas. today after the Bay of Pigs. No siempre recuerdo los hechos I do not always remember what de happened abril de in April 1961, 1961, sino que también como but realizo actividades also deportivas I come en here esta and I zona. do some sports in this zone. La mayor parte de mis recuerdos están Most relacionados of con my el memories descanso are related to y rest con el here deporte que and practico en sports esta that zona. I practice in this zone. Have you forgiven? ওকে, এটা আমি থামাচ্ছি। এটার পর দেখতে পাচ্ছেন যে ওখানে আ কথা চলছে অর্থাৎ বারবারা তিনি প্রশ্ন করছেন আ ফিডেল ক্যাস্ট্রোকে। তার সাথে একজন অনুবাদক আছেন ভদ্রমহিলা। ফিডেল ক্যাস্ট্রো মনে হয় স্প্যানিশ ভাষায় কথা বলছিলেন। তো যিনি অনুবাদক ছিলেন তিনি তিনি অনুবাদ করে দিচ্ছেন ইংরেজিতে। এই ইন্টারভিউটার শুরুতেই একটা চমৎকার কথা তিনি বলেছেন, বে অফ পিগস ইনভেশন একটা কথা বলা হয়েছে। আপনারা কেউ বলতে পারেন বে অফ পিগস ইনভেশন টা কি? এবং এটা কত সালে হয়েছিল? কেউ বলতে পারেন? এটা ওয়ার্ল্ড হিস্ট্রিতে ওয়ার হিস্ট্রিতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বে অফ পিগস 1961 কেউ বলতে পারেন? এবং আমেরিকা যতগুলো অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়েছে, আমেরিকা যতগুলো জায়গায় হস্তক্ষেপ করে ব্যর্থ হয়েছে, সে ব্যর্থতার ইতিহাসের মধ্যে অন্যতম বড় একটা ইতিহাস হচ্ছে এই বে অফ পিগস এর ঘটনাটা। কেউ বলতে পারেন? আচ্ছা, আমি একটু বলে রাখি, বে অফ পিগস হচ্ছে আপনারা জানেন যে আ কিউবাতে বিপ্লব হয়েছিল মনে হয় ১৯৫৯ সালে যদি আমি ভুল না বলি আরকি। হ্যাঁ? ফিডেল ক্যাস্ট্রো ক্ষমতায় এসেছিলেন বাতিস্তাকে অপসারণ করে, বাতিস্তাকে উৎখাত করে এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল কিউবাতে। এবং তারপরে কিউবার এই সরকারকে উৎখাত করার জন্য আমেরিকা একটা ব্রিগেড তৈরি করেছিল কিউবার জনগণকে নিয়ে, কিউবার আ অভিবাসীদেরকে নিয়ে এবং তাদেরকে নিয়ে আ কিউবার দক্ষিণে একটা এলাকায়, যে এলাকাটার নাম হচ্ছে বে অফ পিগস, সেই এলাকায় একটা অভিযান পরিচালনা করে আ কিউবার সরকারকে উৎখাত করার জন্য। এবং সেটা একেবারেই ৩ দিনের মাথায় ক্র্যাশ করে ফেলে আ কিউবার সেনাবাহিনী। অর্থাৎ সেখানে আমেরিকানদের বা মূলত সিআইএ এর যে অভিযানটি বা সিআইএ এর যে প্ল্যানটি, এটা পরিপূর্ণভাবে ব্যর্থতায় পর্যবসিত হয় আরকি। তো এটাকে বলা হয় বে অফ পিগস ইনভেশন, মানে বে অফ পিগ অভিযান আরকি। এবং এটা আমেরিকার হিস্ট্রিতে আমেরিকানদের জন্য একটা এম্বারাসিং ঘটনা প্রবাহ আরকি, হ্যাঁ? বিব্রতকর ঘটনা প্রবাহ। কারণ আমেরিকা এখানে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিল। তো যাই হোক, এই ঘটনা নিয়েই তো প্রশ্ন করা হয়েছে, আপনারা দেখেছেন। এবং বারবারা ওয়াল্টার যথাযথভাবে আ হোমওয়ার্ক, ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক, সেই ওয়ার্ক গুলো করেছেন বলেই ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করেছিলেন বলেই তিনি কাজগুলো ঠিকঠাক মতো আ ঠিকঠাক মতো করতে পেরেছিলেন। তো এই ঘটনা এবং এই আলোচনা, আজকের আলোচনাটা আমি এখানেই রাখতে চাই। এরপরে আ আরেকদিন হয়তো আলোচনা হবে। আজকে আমরা আলোচনা করলাম মূলত এই বই থেকে। এই বইয়ের পেজ নাম্বারটা ওখানে বলা আছে। তারপর আমি আরেকবার আপনাদের পেজ নাম্বারটা বলে দিই। আপনারা আ এখানে দেখেন খুব স্পষ্ট করে বলা আছে। বইটার নাম হচ্ছে 'রাইটিং ফর টেলিভিশন, রেডিও অ্যান্ড নিউ মিডিয়া'। 'রাইটিং ফর টেলিভিশন, রেডিও অ্যান্ড নিউ মিডিয়া'। এখানে পৃষ্ঠা হচ্ছে ২৬৮, হ্যাঁ? ২৬৮ থেকে ২৭০ এই যে পেজ, এখানে এটা আপনাদের পড়তেই হবে। খুব ছোট্ট আলোচনা। এর মধ্যে সব কথা বলা আছে। এখানে স্পষ্ট করে লিখা আছে একটা ছোট্ট করে আ চ্যাপ্টারের উপরে প্রিপারেশন, হ্যাঁ? প্রিপারেশন। এই প্রিপারেশন এর মধ্যেই আমি যে আলোচনাগুলো করলাম, সেই আলোচনাগুলো ভালোভাবে আছে। ঠিক আছে? এটা আপনারা একটু পড়ে নিতে পারেন। আগামী দিন দেখি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আরো কিভাবে একজন আ টক শোর উপস্থাপক প্রস্তুতি নেবেন, প্রশ্ন করবেন, তার একটা বাংলা আমি আপনাদেরকে দিতে পারি কিনা। অর্থাৎ আমার ইম্প্রোভাইজ করে তৈরি করা ১০-১৫ টা পয়েন্ট আমি আপনাদেরকে দিতে পারি কিনা, হ্যাঁ? যেটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে। তো এই বলেই ক্লাসটা শেষ করতে চাই। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা না থাকে, অথবা জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন থাকলে আমরা কিছুক্ষণ কথা বলতে পারি। কথা বলে ক্লাসটি শেষ করে দিতে পারি। স্যার একটা বিষয় বলতে চাই। হ্যাঁ।
স্যার অনেক সময় টিভিতে দেখা যায় মানে ভিন্ন দেশের ভক্স পপ যেগুলা সেগুলোকে বাংলায় হচ্ছে অনুবাদ করে তারা বাংলা ভয়েস দেয়। তো সেক্ষেত্রে স্যার সেই অনুবাদটা কিভাবে করে? যেমন একটা হাউসে তো সবাই সব ধরনের ভাষা জানতে পারে না। আচ্ছা, ওই নিউজগুলো সাধারণত পাওয়া হয় এপিটিএন থেকে, হ্যাঁ? এপিটিএন একটা নিউজ সার্ভার, ফরাসি বেস। এপিটিএন এটা আ এটা এটা ও না, এপিটিএন হচ্ছে ফরাসি না, আমেরিকান। অ্যাসোসিয়েট প্রেস টেলিভিশন নিউজ, এপিটিএন। অ্যাসোসিয়েট প্রেসের টেলিভিশন নিউজের জন্য যেটা আরকি, হ্যাঁ? এপিটিএন, অ্যাসোসিয়েট প্রেস টেলিভিশন নিউজ। তো যখন ধরেন সৌদি আরবে একজন ক্লারিক বা একজন বাদশাহ কথা বলেছেন, ঠিক আছে? তাহলে আপনার প্রশ্ন আসতে পারে যে স্যার বাদশার এই কথাটা বাংলা তিনি কিভাবে করলেন? তাই না? যখন এই নিউজটা আসে, অর্থাৎ ওটাকে আমরা বলি ফিড আকারে যখন নিউজটা আসে, ঠিক আছে? তখন এর পুরোটাই আসে। অর্থাৎ তিনি কে কথা বলছেন তার বর্ণনা থাকে স্ক্রিপ্টে, তার ড্রেস কি সেটার বর্ণনা থাকে স্ক্রিপ্টে। তিনি কি কথা বলছেন অ্যারাবিকেও লেখা থাকে, তিনি কি কথা বলছেন তার ইংরেজি থাকে। বুঝতে পেরেছেন? তো ফলে রিপোর্টার বাংলাদেশে যিনি কাজ করেন তিনি মূলত ইংরেজিটার থেকে বাংলা করেন। তিনি আরবি, স্প্যানিশ, মেক্সিকান, হ্যাঁ? বা আফ্রিকার কোনো ল্যাঙ্গুয়েজ থেকে তিনি বাংলা করেন না। তিনি বাংলা করেন হচ্ছে ওই স্ক্রিপ্টের মধ্যে ইংরেজি থাকে, সেই ইংরেজি অংশ থেকে তিনি বাংলা করেন। বুঝতে পেরেছেন? আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা 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 শেষ করি। ডলি কি বলেন শেষ করি? আপনারা তো কথাই বলেন না ক্লাসে। তামান্না পেরি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনার আপনার সবকিছু কেমন চলছে? আপনার খাবারের আয়োজন কেমন চলছে? একটু পজ দিয়েছি স্যার, বিজনেসটা আরেকটু ভালো করে শেখার চেষ্টা করছি। আসলে যতদূর বুঝলাম আসলে ই-কমার্সটা ইজ নট কাপ অফ টি। আসলে অনেক স্টাডি করতে হয়। মানে ব্যাক এন্ডে অনেক কিছু জানতে হয়। তো রাইট, রাইট। মানে একটু লং রান এ যাওয়ার ইচ্ছে আছে। সো একটু স্টাডি করছি আরকি ওগুলো নিয়ে। গুড লাক আপনাকে। গুড থ্যাংক লাক ইউ স্যার। আপনাকে। ডলি আপনি কেমন আছেন? আপনার আপনার পড়াশোনা কেমন চলছে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, ভালো চলছে। আচ্ছা, আপনার কি স্যার ইন্টার্ন ইন্টার্নশিপ করছি তো এখন হচ্ছে পড়াশোনাটা হচ্ছে না। ইন্টার্ন কোথায় করছেন? স্যার নিউ এজে। ও খুবই চমৎকার, খুবই চমৎকার। ভালো হাউস, ভালো হাউস। ইংরেজি হাউস, ভালো হাউস, নিউ হাউস, নিউ এজ খুবই ভালো হাউস। গুড লাক। সায়েদা আপনার কি খবর? আপনার আপনার সায়েদা মনে হয় নেই। হ্যাঁ। রাফসান? স্যার ভালো, আপনার? ও আচ্ছা, হ্যাঁ, আমি আছি। আমি আছি, ভালোই আছি বলতে পারেন। ক্লাসটা করতে হবে। মানে ক্লাস বলতে ইউনিভার্সিটিতে খুব মিস করি। ১ বছর পার হয়ে গেল। এখন শিক্ষক তো ক্লাসে যেতে না পারলে তো শিক্ষকতাই থাকে না। হ্যাঁ? মানে আই জি মিস স্যার, আমাদেরও তো এখন আর অনলাইন ক্লাস ভালো লাগে না। ১ বছর পার হয়ে গেল কেমন করে দেখেন। এটা তো খুব বাজে দিক, তাই না? এই জিনিসটা খুবই কেমন করে যেন পার হয়ে গেল। যাই হোক, রাফসান আপনি কেমন আছেন? সব ঠিকঠাক? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ইয়ে হলো? আপনার ইন্টার্নশিপ পেলেন কোথাও? স্যার আমি তো স্যার এখনো ঢাকাতে ফিরতে পারি নাই স্যার। আমি টাঙ্গাইলে স্যার, ওই যে আমার আম্মু ওইখানে অসুস্থ এইজন্য আরকি ও, স্যার। আচ্ছা। ফেরেন, খুব দেখেন। সহজে ঢাকাতে আসবো স্যার। হ্যাঁ, দেখেন আপনি কি ইন্টার্নশিপটা করে ফেললে ভালো করে মাঝখানে ২-৩ মাস আছে সময়, হ্যাঁ? এটা জি স্যার। করে ফেললে ভালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। আমরা দেখি আগামীতে ক্লাস করতে পারি কিনা। মাঝখানে আপনাদের একটু ক্লাস ২-১ সপ্তাহ নেওয়া হয়নি। দেখি আমি একটু আগামী সপ্তাহে আবার ক্লাসটা নিতে পারি কিনা। আর আমরা তো পড়াশোনা করে ফেলেছি, হ্যাঁ? পড়াশোনা করে ফেলেছি। কিছু বাংলা কপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের হাতে কিছু কাজও দিব, যে কাজগুলো হয়তো ছুটির মধ্যে করে ফেলবেন যাতে আমাদের কোর্সের প্রস্তুতিটা ভালো করে নিয়ে ফেলতে পারি। হুম? এবং ইউনিভার্সিটি খোলার পর ঝটপট যাতে আমরা আ পরীক্ষার জন্য রেডি হতে পারি। সেজন্য হয়তো আমরা কাজগুলো করে ফেলতে পারব। তো ঠিক আছে, আজকে রাখি। ভালো থাকবেন। চয়ন, টিপু, রাফসান, ডলি, তামান্না, সায়েদা আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকের মতো রাখছি তাহলে। হুম? আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।